স্টার নিউজ এখন কিশোরগঞ্জ। অত্যন্ত চমৎকার এর নাম। একই সঙ্গে ব্রহ্মপুত্র, মেঘনা আছে নরসুন্দা নদী, যেটি শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে। এখানে বাংলা সাহিত্যের প্রথম নারী কবি সেই চন্দ্রাবতীর যেমন জন্মস্থান, একই সঙ্গে আছেন আমাদের শিশু সাহিত্যে বাংলাদেশের যিনি অমর নাম সুকুমার রায়, তিনিও এই মাটিতে জন্মেছেন। অনেক ধরনের সম্ভাবনা আছে হাওড় অঞ্চলের যে কৃষি সম্পদ কিংবা মাছ। তবে এর পাশাপাশি নানা ধরনের অভিযোগও আছে, যেই পুণ্যভূমিতে এত রাজনীতিবিদ জন্ম নিয়েছেন এবং তারা ক্ষমতায় ছিলেন, তারপরেও এলাকার যে চিত্র সে হিসেবে তারা বদলে দিতে পারেননি কিংবা রূপকথার কোনো শহরে পরিণত করতে পারেননি। সেই সম্ভাবনা এবং সংকটের কথাগুলো নিয়ে আমরা ২৬-এর নির্বাচন, নতুন দিনের সংবাদ ভিত্তিক চ্যানেল স্টার নিউজ আপনাদের কাছে এসেছি এই কিশোরগঞ্জে, যেখানে আছে ৬টি সংসদীয় আসন। আমার সামনে যারা বসে আছেন কিশোরগঞ্জের নাগরিক সমাজ, আপনাদের সঙ্গে আমরা পুরোটা সময় থাকবো। আমি জুম্মান সাদিক জ্যাভলিন এবং আমার সঙ্গে আছেন ৪ জন অতিথি যারা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রার্থী এবং মনোনয়ন প্রত্যাশী। আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। আমার ডানে আছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, যিনি কিশোরগঞ্জ ১ সদর হোসেনপুর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমার বামে আছেন অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, সাবেক নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী, তিনিও কিশোরগঞ্জ ১ আসন থেকে জামাতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আমার সর্বডানে আছেন হাফেজ ইকরাম হোসেন, তিনি এনসিপির মনোনয়ন প্রত্যাশী, তিনি কিশোরগঞ্জ ৩ আসন থেকে প্রত্যাশা করছেন। এবং সব বামে যিনি আছেন আমাদের আবু হানিফ, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য এবং তিনি কিশোরগঞ্জ ১ সদর হোসেনপুর আসনে গণ অধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আপনাদের ৪ জনকে শুরুতেই কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের নির্বাচনের আগে এত ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন এবং সেটি অবশ্যই জনতার স্বার্থে। আমরা শুরুতেই একটু যদি জানতে চাই, বিএনপির যিনি আছেন মাজহারুল ইসলাম ভাই, আপনি একটু বলবেন যে আমরা দেখলাম কালকে বা এর আগে থেকেও তো আমরা জানি যে এখান থেকে রাষ্ট্রপতি ছিলেন দুবার, এখানে একাধিক মন্ত্রিত্ব ছিল স্বাধীনতার যে ৫৪ বছরে। বিভিন্ন সময় এখানকার মানুষ সংসদে ভালো অবস্থানে ছিলেন, ক্ষমতার জায়গায় ছিলেন। তারপরেও আসলে কিশোরগঞ্জের যেই কাঙ্ক্ষিত উন্নয়ন, সেটি কি আপনারা মনে করেন যে হয়েছে? আসলে কিশোরগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে কিশোরগঞ্জের যে ক্ষমতাধর ব্যক্তিরা ছিলেন, বিশেষ করে ১৫ বছর স্পিকার, পরে রাষ্ট্রপতি, স্থানীয় সরকার মন্ত্রী, ভৈরব থেকেও রাষ্ট্রপতি, স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি হয়েছেন জিল্লুর রহমান সাহেব। মানুষের যে প্রত্যাশা ছিল যে উন্নয়ন হবে, তার ধারে কাছেও কিন্তু কিছু হয় নাই। মানুষের প্রত্যাশা পূরণ হয় নাই। আজকে দেখেন কিছু হয়েছে, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ একটা হয়েছে, কিন্তু এখানে ১০ মিনিট যে রুগীটা নিয়ে যেতে সময় লাগা দরকার, সেখানে ১ ঘন্টাও যেতে পারে না। যানজট, এইটা মেডিকেল কলেজটা এখানে করার পূর্বেই যেনারা এটা বাস্তবায়ন করেছেন তাদের উচিত ছিল যাতায়াতের ব্যবস্থাটাকে সুগম করা। আজকে এই যে একটা প্রকল্প হয়েছে নরসুন্দা, এই নরসুন্দা কিন্তু একসময় খরস্রোতা নদী ছিল, আজকে এটা ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। একটা প্রকল্প হয়েছে নরসুন্দা প্রকল্প। আজকে এই প্রকল্পটা করে মূলত নরসুন্দাকে মেরে ফেলা হয়েছে। এটা নদী ছিল, এটা খালে পরিণত হয়েছে। এটা খনন করার কথা ছিল, কিন্তু খনন তো হয়েই নাই, অর্থ লুট হয়েছে। আমরা প্রত্যাশা ছিল এটা একটা সুন্দর কিশোরগঞ্জ হবে, যে প্রকল্পটা সুন্দর ছিল, কিন্তু প্রকল্পটা বাস্তবায়নে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে। তো আমরা আশা করি যে একটা দরিদ্র দেশ, এই দেশে পর্যাপ্ত অর্থ নেই। আমাদের যে সীমিত অর্থ, সেই অর্থ দিয়ে আমাদেরকে সুন্দর থাকতে হবে, সেই অর্থ দিয়েই আমাদের জনগণের সুখ দুঃখ দূর করতে হবে, মানুষের সমস্যার সমাধান করতে হবে। এই সীমিত অর্থের মাঝে যদি অনিয়ম হয়, দুর্নীতি হয়, তাহলে এদেশের মানুষের দুঃখ দুর্দশা কোনোদিনই লাঘব হবে না। আমি জামাতের যিনি প্রার্থী আছেন আপনার কাছে জানতে চাই, আমরা কালকে তো এসেছি এখানে, তো আমরাও কিন্তু দেখলাম যে যানজট, বিশেষ করে শহরের যে আপনাদের মূল যে সড়কগুলো, সেখানে একেবারে কঠিন অবস্থা। এই যানজট নিয়ে আসলে আপনাদের, যেহেতু আপনারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এখানে আইন শৃঙ্খলা মিটিংগুলোতে নিঃসন্দেহে আপনারা যেতে পারেন বা যাওয়ার সুযোগ হয়, এটি নিয়ে আসলে কি কাজ চলছে বা কি ধরনের পরামর্শ আপনারা দিয়ে থাকেন? এই যানজটের একমাত্র কারণ হলো এই কিশোরগঞ্জ শহরটি যখন হয় তখন এটা ছিল একটা থানা থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, এই যে 3টা ধাপ পার হয়ে গিয়েছে,
কিন্তু শহরের অবকাঠামোর কোনো পরিবর্তন হয় নাই। থানা যখন ছিল তখন রাস্তাঘাটের যে অবস্থা ছিল এখনো ঠিক একই অবস্থায় আছে। রাস্তাঘাটগুলো অত্যন্ত অপ্রশস্ত, রাস্তা আরও প্রশস্ত হওয়ার প্রয়োজন। আর বিশেষ করে যে কয়েকটা ফুটপাত আছে এই ফুটপাতগুলো এখানে হকারদের দৌরাত্ম্য, হকাররা কীভাবে এখানে তারা ব্যবসা করছে সেটাও আমাদের বোধগম্য হচ্ছে না। এগুলো যদি দূর করা যায় এবং অবকাঠামোর পরিবর্তন করা যায়, আর কতগুলো মার্কেট এখানে শহরের ভিতরে, যেমন আমাদের বড় বাজার, কাছারি বাজার, পুরান থানা বাজার, এই যে বাজারগুলো, এই বাজারগুলোকে যদি শহর থেকে দূরে সরানো যায় তাহলে অনেকটাই যানজটের অবসান ঘটবে। কতগুলো ক্লিনিক গড়ে উঠেছে একদম মেইন রোডের পাশে, যেখানে ক্লিনিকগুলো গড়ে উঠেছে একটু পর পর এখানে গাড়ি আসে, অ্যাম্বুলেন্স আসে, এবং ক্লিনিকগুলোর সামনে সবসময় গাড়ির একটা যানজট হয়ে থাকে। ফলে এই ক্লিনিকগুলোর সামনে একটা যানজট হয়। এই ক্লিনিকগুলো শহর থেকে দূরে সরে নেওয়ার প্রয়োজন, শহরকে মুক্ত করার প্রয়োজন। এভাবেই যদি কাজ করা হয় এবং প্রশাসনের সদ ইচ্ছা থাকে আর শহরকে ডিসেন্ট্রালাইজ যদি করা হয় এবং শহরের যে এরিয়া আছে এখন এটাকে অনেক অনেক সম্প্রসারণ করতে হবে। কারণ থানা শহর দিয়ে তো আর জেলা চলতে পারে না। কিশোরগঞ্জের একটা এখন অন্যতম জেলা শহর এটা। এই জেলা শহরকে যদি সম্প্রসারণ করা হয় তাহলে এই যানজটের কিছুটা অবসান ঘটবে, আর না হয় অবসান ঘটা সম্ভব নয় যদি আমরা চিন্তা করি না কেন। আর সবচেয়ে বড় কথা হলো যানজট মুক্ত করার জন্য প্রশাসন, রাজনৈতিক কমিটমেন্ট সব কিছু থাকতে হবে, আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। সবার আন্তরিক প্রচেষ্টা থাকলে ইনশাআল্লাহ এই কিশোরগঞ্জ শহরের যানজট মুক্ত হবে এবং একটি সুন্দর শহর হবে, বাসোপযোগী হবে এবং মানুষ সহজে চলাফেরা করতে পারবে। ইকরাম হোসেন, আপনার কাছে যদি জানতে চাই, ভাই যেটি বললেন আসলে যে আশাবাদ, এই আশাবাদ তো আমরা সব সময় শুনি যে আমাদেরকে মানে ঐকান্তিক প্রচেষ্টা বা আন্তরিকতা থাকলে এটি হবে। সেই আন্তরিকতা, আপনারা তো নতুন রাজনৈতিক দল, সেই আন্তরিকতার জায়গাতে আপনাদের কাছে নতুন চোখে কি মনে হয়? কারণ অনেক সময় পুরনো একই জিনিস দেখতে দেখতে যাদের চোখ সয়ে গেছে সেটি বুঝতে পারেন না। আপনার নতুনভাবে বাইরে থেকে দেখে কি মনে হয় যে এখানে আন্তরিকতার ঘাটতি আসলে কোথায়, কোন জায়গাটায় সমস্যা? এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিশোরগঞ্জের যে ট্রাফিক বা যানজট নিরসনের বিষয়ে আমি যেটা উপলব্ধি করছি, অতীতে যারা ক্ষমতায় ছিলেন, আপনি বলছেন যে মন্ত্রী ছিলেন, এখানে রাষ্ট্রপতি পর্যন্ত ছিলেন, তারা আসলে তাদের জায়গা থেকে প্রপারলি জনগণের স্বার্থে, সাধারণ মানুষের সুবিধার্থে কাজ করে নাই। আমার মনে হয়েছে তারা পরিবারতান্ত্রিক এবং ব্যক্তিগত জায়গাকে এস্টাবলিশ করার জন্যই তারা ব্যতিব্যস্ত ছিলেন। কিশোরগঞ্জের ওয়াকওয়ে এই নরসুন্দা প্রকল্প নিয়েছিলেন তারা 110 কোটি টাকার, সেটা তাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং তারা সেই কার্যক্রমটা সম্পূর্ণভাবে শেষ না করেই প্রকল্পের টাকা তারা উত্তোলন করেছে। অনেকগুলি দৃষ্টিনন্দন ব্রিজ হয়েছে, অনেকগুলি হয় নাই। ওয়াকওয়েতে অনেক জায়গায় কাজ হয়েছে, অনেক জায়গায় হয় নাই। তারা দুর্নীতির মাধ্যমে সেই টাকা আত্মসাৎ করেছে। এমনকি যে সৈয়দ নজরুল মেডিকেলের কথা আসছে সেটাতেও সেম হয়েছে পরিবারতান্ত্রিকভাবে। আমরা যেটা লক্ষ্য করেছি, অতীতেও দখলদাররা ছিলেন রাষ্ট্রের জায়গা সম্পত্তি যেটা রয়েছেন সরকারি এবং পৌরসভার, সেই জায়গাগুলির নদীর কিনারায় যে ওয়াকওয়ের জায়গাগুলি দখল করা, এবং মার্কেট যে রয়েছেন, মার্কেট মালিকগণ তাদের যেই পার্কিং প্লেস, যে আন্ডারগ্রাউন্ড, সেটাকে তারা পার্কিং প্লেস হিসেবে ব্যবহার না করে তারা সেটাকে ভাড়া দিয়েছেন রেস্টুরেন্ট বা আদার্স শপিং মল হিসেবে। সেই জায়গা থেকে তাদের গাড়িগুলি রাস্তায় রাখছেন এবং তার মার্কেটের সামনে আবার 2, 3, 4টা করে ফুটপাতে দোকান বসাচ্ছেন, যেগুলি থেকে দৈনিক বা সাপ্তাহিক মাসিক একটা টাকা তুলছেন। যেই কারণে আসলে এই ছোট্ট শহর, সরু রাস্তা, এর উপর তাদের মার্কেটের যেই গাড়িঘোড়া রয়েছে, ব্যবসায়ীদের গাড়িঘোড়া এবং ফুটপাতের দোকানপাট, এরপরে আর রাস্তা আসলে চলার মতো, হেঁটে চলার চেয়ে আর বেশি থাকে না। আমার মনে হয় আমরা উত্তরটি পেয়েছি। আমি একটু আমার আরেক যিনি সহ আলোচক আছেন তার সঙ্গে কথা বলতে চাই। আবু হানিফ, আপনার কাছে মানে আমার এই ধরনের প্রত্যাশা, ঠিক তার কথার জের ধরেই যে
পেশি শক্তি, রাজনীতিতে পেশি শক্তি কিংবা দখলদারিত্ব এই জায়গাটি আমরা চাই না বলেই তো 5ই আগস্ট কিংবা 24-এর গণ অভ্যুত্থান। তারপরেও চিত্র পাল্টালো না কেন? মানে কি মনে হয় আপনার কাছে? আসলে বাংলাদেশের বয়স হচ্ছে 54 বছর। এই 54 বছরে অনেকগুলো রাজনৈতিক দল ক্ষমতা এসেছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে যে কাঙ্ক্ষিত চাহিদা ছিল মানুষের, যে গুণগত পরিবর্তন, সেটি হয়নি। বিশেষ করে গত 15 বছর বাংলাদেশে যে ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল, এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ হবে এবং বাংলাদেশ যে প্রকৃত অর্থে জনগণের যে মালিকানা সেটা বুঝে পাবে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা দেখি যে এই কিশোরগঞ্জের বিষয়ে যদি বলি, আমার সহ আলোচকরা বলেছে এই যে রাস্তাঘাট কিংবা দখলের এই বিষয়গুলো আসলে সত্য। যেভাবে আপনারা দেখেন, আওয়ামী লীগ চলে গেলেও আওয়ামী লীগের যে দখলদারি, চাঁদাবাজি, যে ধরনের লুটপাট ছিল, কোনো সিস্টেমে কিন্তু পরিবর্তন হয় নাই, শুধু স্টিয়ারিংটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ ব্যক্তি পরিবর্তন, যে সিস্টেম রয়ে গেছে। আপনি দেখেন এইসব জায়গায় আগে যারা ব্যবসা করতো তারাই ব্যবসা করে, কিন্তু আগে এক দলকে টাকা দিতে হতো, চাঁদা দিতে হতো, এখন অন্য দলকে দিতে হচ্ছে। এই যে পরিবর্তন, আমরা এই পরিবর্তন তো চাইনি। আমরা চেয়েছিলাম যে আসলে রাষ্ট্রের গুণগত পরিবর্তন হবে। এখানে এই যে রাস্তাঘাট বলেন কিংবা এই যে নরসুন্দা নদী বলেন, এখানে অনেকগুলো জায়গায় দখল হয়ে গেছে। এটা তো সাধারণ মানুষের পক্ষে দখল করা সম্ভব না। এগুলো নিশ্চয়ই কোনো বিশেষ গোষ্ঠী কিংবা বিশেষ কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া রয়েছে। সেই সাথে প্রশাসনের যে দুর্বল ব্যবস্থা বা প্রশাসনের এখানে এক ধরনের স্বার্থ রয়েছে, যার কারণে প্রশাসন এক ধরনের তাদের সাথে হয়তো ক্ষমতার কারণে তাদের সাথে নেগোসিয়েশন করতে বাধ্য, অথবা প্রশাসনও এখানে প্রলোভন কিংবা প্রশাসন যে ধরনের ভাগ বাটোয়ারা পাচ্ছে তারা এই জায়গায় এঙ্গেজ হচ্ছে। এই পরিবর্তনটা আমরা চাই না। আমরা চেয়েছিলাম যাতে এই যে নরসুন্দা নদী যারা দখল করেছে তাদেরকে উচ্ছেদ করে এটিকে সুন্দর এবং পরিবেশ সম্মত করে, পাশাপাশি যে যানজটের কথা বলছেন, যানজটের ক্ষেত্রে আমি দুইটা বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। প্রথমত হচ্ছে এখানকার অপরিকল্পিতভাবে যে বিল্ডিংগুলো গড়ে উঠছে রাস্তার পাশে, এখানে পর্যাপ্ত পরিমাণ পার্কিং নেই, ফলে রাস্তায় পার্কিং করতে হচ্ছে, যার কারণে রাস্তা সরু হয়ে যাচ্ছে, যার ফলে যানজট সৃষ্টি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের একজন আলোচক বলেছে যে এখানে আসলে হকাররা বসছে। আসলে এখানে প্রথমত হচ্ছে এখানে হকারদের জন্য কোনো স্পেশাল মার্কেট নেই। আমরা জানি ঢাকা সহ বিভিন্ন জেলায় অনেক জায়গায় হকারদের জন্য স্পেশাল মার্কেট থাকে, কিশোরগঞ্জে সেটা নাই। ফলে এখানে হকাররা তো আসলে জীবিকার তাগিদে এখানে বসছে, আবার এই হকারদের এই দুর্বলতাকে ব্যবহার করে রাজনৈতিক ছত্রছায়ায় তারা এখানে বসাচ্ছে। অনেক রাজনৈতিক দল ভাগ করে, যাতে তিনি এই জায়গায় নিচ্ছে, আরেকজন অন্য জায়গায় নিচ্ছে, বা একটা মূল দল এই জায়গায় নিচ্ছে, অঙ্গ সংগঠনের জায়গায় নিচ্ছে। মানে এই যে রাজনীতির যে দুর্বৃত্তায়ন কিংবা রাজনীতির যে দখলদারি, এগুলো হচ্ছে মূল সমস্যা। আমরা আশা করি আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সামনের সারি থেকে নেতৃত্ব ছিল। এবার আমি গত 5-7 বছর ঢাকা থেকে নেতৃত্ব দিয়েছি এবং জুলাই গণঅভ্যুত্থানে র‍্যাপ তুলে নিয়েছিল। তো আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে, আমরা বিগত সময় ফ্যাসিবাদের সাথে আপোষ করার অনেক সুযোগ ছিল, কিন্তু করি নাই। 5 আগস্টের পরে আমাদের অনেক সুযোগ ছিল সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে আমাদের নিজেদের আর্থিক সক্ষমতা বাড়ানো কিংবা চাঁদাবাজি কিংবা দখলদারি করা, কিন্তু আমরা সেটা করিনি। কারণ আমরা চেয়েছি এই বাংলাদেশের 54 বছর রাজনৈতিক যে পরিবর্তন, সেটা গুণগত পরিবর্তন চাই। এই জন্য আমরা মনে করি, আমরা চাই এই ক্ষমতায়ন যেটা হবে সেটা জনগণের ক্ষমতা, জনগণের প্রকৃত ক্ষমতার মালিক। সুতরাং এই দুর্বৃত্তায়নের রাজনীতি এবং চাঁদাবাজি এবং দখলদার রাজনীতি বন্ধ করতে হবে। আচ্ছা, আমার মনে হয় আপনার জায়গাটি পরিষ্কার। আমরা একটু এই যে কথাগুলো আমরা এতক্ষণ শুনলাম, আমাদের চারজনই বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আমার ছিল, সেই উত্তরগুলো দিলেন। আমরা একটু যাচাই করতে চাই তারা কতটুকু সত্য, মানে সত্য বলতে তাদের কথাগুলো কতটুকু যুক্তিপূর্ণ ছিল, সেটি আমরা জনতার কাছ থেকে যাচাই করতে চাই। আপনাদের যাদের প্রশ্ন রয়েছে আপনারা দয়া করে হাত উঠাবেন। আচ্ছা, পেছনে যে ভাই আছেন, জি। নতুন যে রাজনৈতিক দল বা আবু হানিফ যে বললো যে আমাদের কিশোরগঞ্জে বিভিন্ন টাইমে বড় বড় নেতা আসছে, কোনো কাজ করে না, যদি তাহলে গণ অধিকার পরিষদের আবু হানিফ সে আসলে আমাদের জন্য কি কাজ করবে? আপনি যদি উত্তরটি দেন একটু সংক্ষেপে, আমরা দেওয়ার চেষ্টা করব। জি, ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আমি যে বিষয়টি বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দলের জন্ম হয়েছে কিশোরগঞ্জে। কিশোরগঞ্জকে বলা হয় বাংলাদেশের রাজনীতির উর্বর ভূমি, অর্থাৎ এখানে অনেক বড় বড় রাজনীতিবিদের জন্ম হয়। কিন্তু সে অর্থে আমার পূর্ববক্তারা ওনারাও বলেছে আসলে ওই অর্থে উন্নত হয় নাই বা উন্নয়ন করে নাই। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, গণ অধিকার পরিষদ একটি নতুন রাজনৈতিক দল হলেও আমরা বাংলাদেশের মানুষকে একটি মানে এমন একটি স্বপ্ন দেখাতে চাই যেখানে মানুষের যে মৌলিক অধিকারগুলো সেগুলো নিশ্চিত। বিশেষ করে এখানে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, একটি মেডিকেল কলেজ থাকলেও সেখানে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা মানুষ পাচ্ছে না, ফলে চিকিৎসার জন্য কখনো ময়মনসিংহ যেতে হয়, কখনো ঢাকা যেতে হয়। গণ অধিকার পরিষদ যদি ক্ষমতায় যায় বা আমি যদি ক্ষমতায় যেতে পারি বা আমাদেরকে যদি কিশোরগঞ্জের মানুষ সংসদে পাঠায়, তাহলে আমি চেষ্টা করবো যাতে চিকিৎসার ব্যবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি এখানকার যে শিক্ষা ব্যবস্থা, এখানে তো মানসম্মত এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, বিশেষ করে ইংলিশ মিডিয়াম কিংবা মানে আরো ভালো ধরনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কিভাবে ভালো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় সেই বিষয়টি নিয়েও কাজ করে। পাশাপাশি
পাশাপাশি এখানকার যে জীববৈচিত্র্য, যে নরসুন্দা নদী এই শহরকে অত্যন্ত সুন্দর করার একটা সুযোগ রয়েছে। এই নরসুন্দা নদীকে মানে যে দখল হয়েছে সেটা উদ্ধার করে কিভাবে জনগণের বান্ধব এবং যে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে যেভাবে মানে পরিবেশ বান্ধব করে সেই বিষয়ে কাজ করব। পাশাপাশি যেহেতু যানজট কিশোরগঞ্জের সবচেয়ে বড় সমস্যা, আমাদের জায়গা থেকে চেষ্টা করবে কিশোরগঞ্জকে যানবাহনকে এক সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য এবং পাশাপাশি ভবনগুলো যেন সরকারি নিয়ম নীতি মেনে করা হয় সে বিষয়গুলো যেন নিশ্চিত সে বিষয়ে কাজ করবো। ধন্যবাদ। কাকে প্রশ্নটি করতে চান তার নাম বলবেন। রাহিম, আমি গণ অধিকার ভাইয়ের একটা প্রশ্ন রাখতে চাই। উনি যে কিশোরগঞ্জের যানজটের যে কারণগুলো নির্ণয় করেছেন তার মধ্যে একটা হলো ফুটপাত দখল। উনি বলেছেন রাজনীতিতে যারা আছে তারাই ফুটপাত দখল করে আছে, তারাই তাদের ভাগ বাটোয়া নিচ্ছে। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা 5ই আগস্ট আন্দোলনে কতটুকু ছিলেন না ছিলেন কিশোরগঞ্জের আপাময় জনগণ জানে। 5 তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি যাদের বিরুদ্ধে আমরা 17 বছর আন্দোলন করছি, সংগ্রাম করেছি, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে শত শত হাজার হাজার ভাই শহীদের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি। আজকে এখানে মঞ্চে দেখতে পাচ্ছি আপনারা যুবলীগ ছাত্রলীগদেরকে পুনর্বাসন করছেন। আপনি যদি চান আমি আপনাকে প্রকাশ্যে প্রমাণ দিতে পারবো। আপনারা গণ অধিকার পরিষদ যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন আগামী দিনে ক্ষমতা, এবং আজকে ফুটপাত দখলের যে আপনারা বলছেন যে শুধু কালার পরিবর্তন হচ্ছে, কালার পরিবর্তন কি আপনারা আওয়ামী লীগকে গণ অধিকার পরিষদে আইন নাকি আজকে কি কালার পরিবর্তন কিনা করছেন কিনা এই বিষয়টা নিয়ে আপনাকে প্রশ্ন রাখতে চাই। আপনার কাছে বেশ গুরুতর একটি অভিযোগ এসেছে, কারণ যে ফ্যাসিবাদের পুনর্বাসনের একটি অভিযোগ আপনাকে করা হয়েছে। জি ধন্যবাদ। যে ভাইটি প্রশ্ন করেছেন ওনাকে প্রশ্ন করার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আসলে আমরা গণ অধিকার পরিষদ কতটুকু সক্রিয় ভূমিকা পালন করেছে এটা আপনি কিশোরগঞ্জে আমি সেটি বলছি। আপনি যদি কিশোরগঞ্জের আন্দোলনের শুরুর দিকটা দেখেন, আপনি যাদেরকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ফেসটুকু দেখবেন, বিশেষ করে পত্রপত্রিকা কিংবা গণমাধ্যমে যদি আপনি নিউজগুলো দেখেন, কিশোরগঞ্জে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে তৎকালীন আমাদের গণ অধিকার পরিষদের ছিল ইকরাম এবং এখানে আমাদের সামনে রয়েছে অভি চৌধুরী। আপনি তাদেরকে স্পষ্ট দেখতে পারেন এবং বিভিন্ন গণমাধ্যম বা কিশোরগঞ্জের যে সকল নিউজ হয়েছে সেগুলো দেখতে পারবেন। এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ভাই যে গুরুতর অভিযোগটি করেছে, আমি বলতে চাই গত 15 বছর তো আসলে বাংলাদেশের এরকম একটি পরিস্থিতি ছিল যে অনেক রাজনৈতিক দল তাদের পরিচয়টুকু দিতে পারতো না, ফলে যে একটি ভয়ঙ্কর পরিবেশ ছিল সেখানে অনেকে বাধ্য হয়ে ছাত্রলীগ বা যুবলীগ করেছে। কিন্তু আমাদের এখানে যদি কেউ কোনো ধরনের ছাত্রলীগ কিংবা যুবলীগের কোনো পদধারী কিংবা কোনো অপরাধী যদি থাকে আপনারা আমাকে জানাবেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিব। আমি একটু পরবর্তী প্রশ্নে যেতে চাই, এরপরে যারা প্রশ্ন করতে চান দয়া করে হাত উঠাবেন। আচ্ছা, আমি জানতে চাই যে আমরা বিএনপির নামধারী কোন নেতা কর্মী কোন চাঁদাবাজিতে জড়িত কিনা, এটা ইকরামের কাছে জানতে চাই। জি ইকরাম, আপনার কাছে প্রশ্নটি করেছে, আপনি যদি একটু আগে উত্তরটি দেন। যখন আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসক বা এসপি মহোদয়ের কাছে আমরা এই যানজট নিরসনের বিষয়ে আমরা তাদের কাছে আবেদন জানাই, তখন তাদের যে কথাটা থাকে যে যেই নিজ নিজ এলাকায় ধরেন বড়বাজার বা কাছারি বাজার বা মার্কেট, যেই এলাকাতে যাদের ব্যবসা রয়েছে, যাদের অবস্থান রয়েছে, এলাকা ভিত্তিক যাদের মার্শাল পাওয়ার রয়েছে, সেটা শুধু যে রাজনৈতিক দলের নেতাকর্মীরাই করে বিষয়টা এমন নয়। যেখানে যার অবস্থান রয়েছে সে যে কোনো দলের হইতে পারে, যার যেখানে অবস্থান সে তার মতো করে একটা আধিপত্য করছে, মানে নিজেদের মতো করে। প্রশাসন ইনএক্টিভ থাকার কারণেই সেটা হচ্ছে। আমার যেখানে ক্ষমতা আছে সেখানে আমি করছি, অন্যজনের যেখানে ক্ষমতা আছে সে ওইখানে তার মার্শাল পাওয়ার ব্যবহার করছে। বিষয়টা অনেকটা এমন হয়ে গেছে, এককভাবে কোন রাজনৈতিক দল সেখানে আধিপত্য করছে না, প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করছে, এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। আমি একটু বিএনপির একটু সম্পর্ক প্রশ্ন এসেছে, আমি বিএনপির যিনি আছেন আমাদের মাজহারুল ইসলাম ভাই, আপনার কাছে জানতে চাওয়া যে এই যে প্রশ্ন আসছিল বা এখান থেকে অভিযোগ এসছে যে পেশি শক্তি বা জোর করে দখল করা বা সিন্ডিকেট মেনটেইন করা, এগুলো নিয়ে এখনো বিএনপির বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ শুনি, এবং এটিও সত্য যে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে এটির বিরুদ্ধে যে দলীয় একটা স্ট্যান্ড রয়েছে, জিরো টলারেন্স রয়েছে, সেটিও বলা হয় এবং আমরা বেশ কিছু জায়গায় এর ব্যবস্থা নিতে দেখেছি। তারপরেও কিশোরগঞ্জের চিত্রটা আপনার কাছে জানতে চাই, এখানে আসলে অভিযোগগুলো কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জ একটা শান্তিপূর্ণ এলাকা, এখানে আসলে সকল রাজনৈতিক দলের মধ্যে একটা সহমর্মিতা আছে, একটা সুন্দর সম্পর্ক আছে, এটা দীর্ঘদিন যাবৎ। তো কিশোরগঞ্জের আসলে অনেক সমস্যা, দিন দিন আপনি যে বলতেছেন যে ফুটপাতটা দিন দিন আপনার বেকারত্ব বাড়তেছে, বেকার ছেলেরা চুরি চিন্তাই না করিয়া আপনার ভ্যান নিয়ে ফুটপাতে দাঁড়াইতেছে। তো আমি কিন্তু 5 আগস্টের পরে আমি ফুটপাতে যারা ব্যবসা করে তাদের সবাইকে আমি বলছি, তোমরা গরিব মানুষ ব্যবসা করো, কাউকে চাঁদা দিবা না। যদি কেউ চাঁদা চায় আমাকে জানাবা,
আমি সাংগঠনিক, আমরা কাউকে জেল ফাঁস দিতে পারবো না, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। ফুটপাতটা এস্টাবলিশড হয়ে গেছে, এটা সমূলে তোলা যাবে না, এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে যানজটের সৃষ্টি না হয়, এবং এটাকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব হলো পৌর কর্তৃপক্ষের অথবা ট্রাফিক পুলিশ প্রশাসনের। তো আমরা তো এদেরকে জোর করে উৎখাত করতে পারি না। আমরা পৌর প্রশাসনকে বলছি, জেলা প্রশাসককে বলছি, এসপি মহোদয়কে বলছি যে ফুটপাতকে সমূলে যদি উৎখাত করে দেন তাহলে চুরি চিন্তায় বাড়বে। এটাকে সীমিত করেন, এটাকে নিয়ন্ত্রণে রাখেন যাতে মানুষের চলাচলের বিঘ্ন না ঘটে। মানে পুনর্বাসনের কথাটি আপনারা অথবা বলেছেন। পুনর্বাসন করেন, তাদেরকে ফাঁকা জায়গা দেখে এই মার্কেটগুলোকে পুনর্বাসন করে যাতে তাদেরকে চাঁদা দিতে না হয়। আর আপনার এই যে চাঁদাবাজি, আমরা 14 বছর আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব, ইনশাল্লাহ আমি বড় গলায় বলতে পারি রাজনৈতিক দল চাঁদা ছাড়া রাজনৈতিক দল চলে না। সারা বিশ্বেই রাজনৈতিক দল চাঁদা তুলে রাজনৈতিক দল চলে। আমরা কিন্তু কিশোরগঞ্জ বিএনপিকে চাঁদা মুক্ত রাখতে সক্ষম হয়েছি। কিশোরগঞ্জে বিএনপির নামে কেউ বলতে পারবে না কিশোরগঞ্জে বিএনপির নামে চাঁদা উঠছে। আমি প্রত্যেকটা বাজারে দোকানে বলেছি যে বিএনপির নামে যদি কেউ চাঁদা চায় আপনারা তাদেরকে বেঁধে রাখবেন। আমরা অতীতকে পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা সামনে সুন্দর একটি কিশোরগঞ্জ গড়ে তুলতে চাই, সবার সহযোগিতা কামনা করি। জি, আপনার নামটি বলে কাকে প্রশ্ন করবেন সেটি। আমি অভি চৌধুরী। আমি প্রশ্ন রাখতে চাই বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম ভাইয়ের কাছে যে আপনি যদি নির্বাচিত হন তাহলে এই যে বেকার বেড়ে গেছে সেই বেকারদের জন্য আপনার কাজ কি থাকবে, আপনি বেকারদের জন্য কি করবেন? ধন্যবাদ অভিকে। আসলে বেকারত্ব একটা প্রধান সমস্যা জাতির জন্য, পুরা দেশের জন্য একটা বিরাট সমস্যা। আপনারা দেখেন যে 5ই আগস্টের পরে বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন থেকে কিন্তু বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগ কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং 5ই আগস্টের পরে কিন্তু বিদেশি বিনিয়োগ তো বন্ধই, দেশীয় শিল্পপতি যারা শিল্প কারখানা গড়ে তুলতেন তারাও কিন্তু এখন বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। কাজেই এই জন্য দরকার একটি স্থিতিশীল সরকার, একটি নির্বাচিত সরকার। আমরা অগ্রাধিকার ভিত্তিতে বেকার সমস্যার সমাধান করতে হবে। বেকার সমস্যার সমাধান যদি না করতে পারি তাহলেই দেশে অপরাধ বাড়বে, চুরি ছিনতাই মাদক সেবন মাদক ব্যবসা এগুলা বাড়বে। আজকে বেকার দেখে যদি পুনর্বাসন করতে পারি তাহলে কিন্তু এইসব সমস্যাগুলা অনেকাংশে দূর হবে। প্রধান উপদেষ্টা গরিষ্ঠ নির্বাচন হয়, যদি আমরা সরকার গঠন করতে পারি কিংবা যারা নির্বাচিত হয় আমরা রাজনৈতিক বিবেচনায় কোনো কাজ করব না, কোনো রাজনৈতিক। আমি তোমাদেরকে দেখেছি তোমরা আন্দোলনে ছিলা, তোমরা রাজপথে ছিলা, যারা ছিলা আমার চোখের সামনে বাসে, তোমরা বঞ্চিত হবা, আমরা সুবিধা নিব, এটা হবে না। আমার মনে হয় আপনার জায়গাটি একেবারে পরিষ্কার। দিচ্ছি তোমাদেরকে ধন্যবাদ সবাইকে। জি মাজুর ভাই, আপনার জায়গাটি পরিষ্কার করেছেন। জি, আমরা দুটি প্রশ্ন একসঙ্গে নেব, আপনার এবং এরপরে যে পেছনে একজন আমাদের একেবারে কিশোর একজন হাত তুলেছে। আমার প্রশ্ন হলো সেটা মুসাদ্দেক ভাইয়ের কাছে যে আমাদের হিন্দুদের জন্য আপনি কি করবেন, সেই উত্তরটা আপনার কাছে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি সংখ্যালঘু বলবো না, সংখ্যালঘু বলতে কিছু নেই, সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই দেশের নাগরিক। এই হিন্দু ভাইদের উপরে তারা তাদের চেতনার নামে, তাদের পক্ষের শক্তির নামে যে পরিমাণ অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে, আর কোনো দল এই হিন্দু ভাইদের উপরে এমন কোনো অত্যাচার করে নাই। তারা একদিক দিয়ে মনে করেছে হিন্দু ভাইদেরও তাদের ভোট ব্যাংক, অপরদিকে তাদের বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে সব কিছু লুটপাট করছে। তো বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ অমুসলিম সহ সবারই নিরাপত্তা বিধান করবে এবং তারা শান্তিতে থাকবে। আর যেটা বলেছেন আমরা কি করতে চাই, আমরা এই দেশকে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। উত্তরটি পেয়েছেন। আমাদের যে একেবারে কিশোর একজন হাত উঠিয়েছেন, আপনারা প্রশ্ন করেন জন্য আমরা স্বপ্ন দেখি, আপনারা সাহস করেন জন্য আমরা স্বপ্ন দেখি। কাদের জন্য আসলে তারা কাজ করবেন? আপনাদের মতো তরুণদের জন্য এই দেশটা গড়ার দায়িত্ব তারা নিয়েছেন। আপনার প্রশ্নটি করুন। যে কিশোরগঞ্জের শিক্ষা ব্যবস্থা একেবারেই দুর্বল। কিশোরগঞ্জে সকল রাজনীতিবিদ বলতে গেলে যারা ক্ষমতায় ছিল সকলে কিশোর গ্যাং গড়ে তুলেছে। পরবর্তীতে কি আপনারা শিক্ষার্থীদের হাতে বই দিবেন নাকি অস্ত্র দিবেন, আমি এটা জানতে চাই। আজকে দেখেন শুধু কিশোর গ্যাং নয়, বাংলাদেশটা আজকে মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তার কারণ হলো বিগত ফ্যাসিস্ট সরকারের সময় মাদকের যারা গডফাদার তারা ছিলেন ওই সরকারের এমপি।
এমপি যদি মাদকের গডফাদার হয়, তাহলে এ দেশের যুবকরা মাদক সেবন করবে, মাদক আসক্ত হবে, এটি তো স্বাভাবিক। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে মাদকের রেশ মারতে থাকবে না, মাদককে উৎখাত করবে, এটি হবে তাদের প্রথম মিশন। দ্বিতীয়, তুমি বলেছ শিক্ষা ব্যবস্থার কি হবে? সারা বাংলাদেশের শিক্ষার আমূল পরিবর্তন হবে, একমুখী শিক্ষা হবে। এই 4মুখী 5মুখী শিক্ষা দিয়ে দেশের কখনো উন্নত হইতে পারে না। আজকে যুব সমাজ কে অশিক্ষিত রেখে, মাদকাসক্ত রেখে দেশের উন্নতি হবে না। এই জন্য কর্মমুখী এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। কর্মমুখী শিক্ষার জন্য আমরা পলিটেকনিক্যাল, ভোকেশনাল ইনস্টিটিউট এবং যে সমস্ত হাই স্কুল আছে 9-10-এ, এখানে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং যেই ট্রেডের উপযুক্ত, যে কাজে উপযুক্ত, তাকে সেই কাজে এখানে প্রশিক্ষিত গড়ে তোলা হবে এবং তাদের কর্মের ব্যবস্থা করা হবে। মেয়েদেরকে আজকে অধিকাংশ ছাত্রী যারা পড়াশোনা করে, তারা পড়াশোনার পরে তারা কোনো কর্ম পায় না। মেয়েদের প্রথম কর্ম পরিবেশ সৃষ্টি করতে হবে। কর্ম পরিবেশ সৃষ্টি করে তাদের কর্মের জন্য তারা যে কাজ উপযুক্ত সেই কাজের প্রশিক্ষণ তাদেরকে দিতে হবে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে, ছোট ছোট ঋণ দিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তারা যাতে স্বয়ংসম্পূর্ণ হইতে পারে, পুনর্বাসিত হইতে পারে, সে ব্যবস্থা করা হবে এবং উদ্যোক্তা সৃষ্টি করা হবে। কাজে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে আজকে যুবকদের যে অবস্থা, এই যুবকরা এই অবস্থায় থাকবে না। তারা এই দেশে বেকার সমস্যার সম্পূর্ণ সমাধান হবে এবং মাদক মুক্ত, বেকার সমস্যা মুক্ত একটি সুন্দর দেশে পরিণত হবে। আমার মনে হয় আমি একটু হানিফ ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন তখন। জি জি জি। আমার যে কিশোর ভাইকে যে সাহস করে প্রশ্ন করেছে, আসলে আমাদের দুঃখজনক এই স্বাধীনতা 54 বছরে প্রবীণ রাজনীতিবিদরা বারবার ভুল করলেও কিশোররা ভুল করে না। তারা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে দেখিয়ে দিয়েছে কিভাবে রাস্তায় সুশৃঙ্খল ফেরাতে হয়, কিন্তু আমাদের রাজনীতিবিদরা আসলে বরাবরই সেসব জায়গা থেকে শিক্ষা নেয় না। বিশেষ করে এই জুলাই গণঅভ্যুত্থান আপনি দেখেন যে যারা শহীদ হয়েছে তাদের ম্যাক্সিমাম হচ্ছে কিশোর কিংবা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে। এই কিশোর আসলে সবসময় বিদ্রোহ একটা মনোভাব থাকে, তাদের মধ্যে দেশপ্রেম থাকে, কিন্তু আমাদের প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে সেটা অনেকাংশে অনুপস্থিত। এই কিশোর ভাইয়ের প্রশ্নের উত্তর একটু আমি আগে দিয়েছিলাম যে আমি আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যদি কিশোরগঞ্জের মানুষ আমাকে সংসদে পাঠায়, এই কিশোরগঞ্জে মানসম্মত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করবো এখানে আধুনিক এবং কর্মমুখী মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি কিশোর গ্যাং নিয়ে যে একটি উদ্বেগের কথা বলেছে, এটা আসলেই পরিলক্ষিত হচ্ছে। এখানে একজন সাংবাদিক ভাই আছে যিনি কিছুদিন আগে একটি নিউজ করেছিলেন কিশোর গ্যাং নিয়ে। আমি এই নিউজটি আমার নজরে আসার সাথে সাথে আমি এখানকার যিনি এসপি রয়েছে তাকে জানিয়েছিলাম এবং এখানকার যিনি সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে তাকেও জানিয়েছিলাম। উনি সাথে সাথে এই বিষয়টি উদ্যোগ নিয়েছে এবং ওই যে সাংবাদিক ভাই রিপোর্টটি করেছিল তাকে ডেকে তার কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছে, যাতে এই কিশোর গ্যাংদের আসলে কোথায় থেকে তারা আসলে এই কাজগুলো করে বা কোথায় তাদের আড্ডা। এবং এসপি সাহেব আমাকে নিজে আশ্বস্ত করেছিল যাতে তখন তারা অভিযান চালিয়ে প্রায় 70 জনের মতো কিশোর গ্যাং সদস্যদেরকে আটক করেছিল। ধন্যবাদ। জি, আমি একই প্রশ্ন একটু আমার ডানে একদম এনসিপির যিনি আছেন ইকরাম হোসেন, আপনি একটু যদি বলেন আর কি, যে বই নাকি অস্ত্র, একেবারে গুরুত্বপূর্ণ একটা জায়গায় মনে হয় আঘাত করেছে প্রশ্নটি। জি, আসলে আপনারা যদি লক্ষ্য করে দেখেন 2018 এবং 24 সালের যে আন্দোলনটি হয়েছিল সেটি আমরা মূলত করেছিলাম এই কোঠার বিরুদ্ধে, মেধার পক্ষে, যেন যোগ্য ব্যক্তি মেধার ভিত্তিতে তার নিজ নিজ জায়গাটা দখল করতে পারে। আমরা এই 5 আগস্টের পূর্বে আমরা যে স্বপ্ন দেখেছি, আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হবে যেখানে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন, অপশাসন থাকবে না। এখানে এমন একটি শিক্ষা ব্যবস্থা হবে, বর্তমানে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা রয়েছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহ আমাদের উপর যে শিক্ষা ব্যবস্থা ছাপিয়ে দিয়েছে, আমি বলবো যে এই শিক্ষা গ্রহণ করার পরে আপনি এসএসসি, এইচএসসি বা অনার্স মাস্টার্স করার পরে আমি বলতে পারি না যে আমি কি হব। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই, আমাদের যেই এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে আমাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, আমরা কিন্তু আমাদের 24 দফায় আমরা বলেছি যে আমরা প্রযুক্তি নির্ভর শিক্ষার দিকে আমরা দাবিত হব। যদি আগামী দিনে এদেশের তরুণ ছাত্র জনতা, কেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই তরুণদের উপর আস্থা রাখে, তাহলে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এমন প্রযুক্তি নির্ভর শিক্ষা বাংলাদেশে নিয়ে আসব যেন
একজন শিক্ষার্থী তার বেড়ে ওঠা এবং বোঝার পর থেকেই সে যেন যেটাতে কমফোর্ট ফিল করে, সে যদি খেলাধুলায় কমফোর্ট ফিল করে তাকে ওই দিকে আমরা দাবিত করব। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় তাকে আমরা ওই দিকে দাবিত করব। কেউ যদি ড্রোন বানাতে চায় তাকে আমরা ওই দিকে দাবিত করব। কেউ যদি কৃষি যন্ত্রপাতির দিকে আগ্রহী থাকে তাকে আমরা ওই দিকে দাবিত করব। আমার মনে হয় আপনার জায়গাটি একেবারে পরিষ্কার। আপনাদের আমি একটু বিএনপির ভাইয়ের কাছে আসতে চাই যে আমরা আপনাদের 31 দফা যেটি দেয়া হয়েছে দলের পক্ষ থেকে, সেখানে আমরা এবার দেখেছি যে শিক্ষার্থীদের বা শিক্ষা ব্যবস্থা নিয়ে এক ধরনের চিন্তা আপনাদের দলীয়ভাবে করা হয়েছে। একই সঙ্গে এটিও সত্য যে সারা দেশের যদি আমরা হিসেব করি, বিভিন্ন জায়গায় এখনো যে এস্টাবলিশমেন্টটা হয়তো বা গত 17 বছরের আগের টার্মে যখন আপনারা ছিলেন তখন সেটি দেখা যায়নি, তবে গত 17 বছরে যে ইউনিভার্সিটি লেভেলের যে স্টুডেন্টরা তাদের থেকে রাজনীতিটা মূলত শুরু হতো তখন, বা বড়জোর কলেজ ছাত্ররা। কিন্তু গত 17 বছরে আমরা দেখেছি ক্লাস 7-8-এ পড়ে একটা ছেলে, সেই ছেলেটাকেও তাদের কোমরে বার্মিস চাকু নিয়ে ঘুরতে দেখা গেছে। তো সেই কালচারটি একটি তৈরি হয়েছে। তো সেটি থেকে আপনারা আসলে বের হয়ে আসার জন্য কি কি কাজ করবেন বা আপনাদের দলীয় সিদ্ধান্ত কি ধরনের থাকবে? আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে আমার একটা প্রভাব প্রতিপত্তি থাকবে, প্রশাসন আমাকে ভয় পাবে। আমি কিশোর গ্যাং গড়ে তুলব, তারা পিস্তল নিয়ে ঘুরবে, তারা বন্দুক নিয়ে ঘুরবে, ছুরি নিয়ে ঘুরবে, চাপাতি নিয়ে ঘুরবে। ওসিকে বলে দিব এরা আমার লোক ধরতে পারবেন না। কাজে এটা গড়ে ওঠা স্বাভাবিক। পরিবেশ নষ্ট করা সহজ, পরিবেশকে সুন্দর করা কিন্তু অনেক কঠিন। আজকে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আনা দরকার। যেমন আজকে শিক্ষিত বেকার, আজকে শিক্ষিত ছেলেরা চাকরি পাচ্ছে না। এটা একটা মানসিক যন্ত্রণা। একটা ছেলে যখন মাস্টার্স কমপ্লিট করে, সে ভালো ছাত্র, সে লেখাপড়া অনার্স করছে, মাস্টার্স করার আগ পর্যন্ত পরিবারে তার কদর থাকে। মাস্টার্স করে কমপ্লিট করে সে যখন বেকার হয়ে পড়ে তখন কিন্তু পরিবারও তাকে যন্ত্রণা দেয় যে সারা ঘুরে বেড়াস, তুই চাকরি করতে পারিস না, চাকরি সে পায় না। এই যে বেকার অবস্থার, এটা থেকে আমাদেরকে নিরসন করতে হবে। দেশটা তারেক রহমানের যে 31 দফাটা বাস্তবায়নটা অনেক কঠিন। বাস্তবায়ন হলে যদি আমরা করতে পারি তাহলে দেশের অনেক সমস্যার সমাধান হবে। আসলে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরেও আমাদেরকে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদেরকে কারিগরি শিক্ষা ব্যবস্থা যুক্ত করা উচিত। উন্নত বিশ্বে দেখবেন যে একটা ছেলে যখন লেখাপড়া শুরু করে তখনই তারা কিন্তু তাকে মার্ক করে যে সে কোন লাইনে দক্ষ। সে যদি আঁকিতে দক্ষ হয় তখন তাকে ওই লাইনে নিয়ে যায়। যে ছেলেটা টেকনিক্যাল ইলেকট্রনিকের কাজ করতে দক্ষ তাকে ওই শিক্ষায় নিয়ে যায়। সৎ পথে আর ব্যবস্থা করে দেবো, কিন্তু চাঁদাবাজি করতে সুযোগ দেবে না। আর কিশোর গ্যাং, এই ছেলেটা অত্যন্ত সুন্দর, ইয়ং ছেলে, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছে। আমি অভিনন্দন জানাই তাকে যে কিশোরদের হাতে অস্ত্র থাকবে কেন, তাদের হাতে বই খাতা থাকবে, তারা দেশ গঠন করবে, তারা সৃজনশীল ভূমিকা রাখবে, তারা সমাজের জন্য কাজ করবে। গতকাল গিয়েছিল এখানে একটা পাঠাগার করবে বোধহয়, তারা ভ্রাম্যমাণ পাঠাগার কিভাবে, আমি তাদেরকে উৎসাহিত করেছি যে সুন্দর উদ্যোগ। তোমরা কোন দল করো, কোন দলে আছো, এটা বিবেচ্য বিষয় না। তোমরা একটা সুন্দর উদ্যোগ নিয়েছো, আমি তোমাদের উদ্যোগকে সাপোর্ট করি, আমরা তোমাদের উদ্যোগকে সমর্থন করব। আমি আশা করি যে যদি নির্বাচনটা 22 ফেব্রুয়ারিতে হয়, ফেব্রুয়ারির প্রথম ভাগে হয়, অবশ্যই একটা স্থিতিশীল সরকার হবে এবং আমরা কিশোরগঞ্জটা বাংলাদেশের অন্য কোথায় আমরা কিশোরগঞ্জটা দেবেন একটা সুন্দর কিশোরগঞ্জ হয়েছে। আমরা যে দলই ক্ষমতা আসুক আমরা সবাই মিলে কিশোরগঞ্জটাকে সুন্দর করার চেষ্টা করবো। কিশোরগঞ্জটা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি কিশোরগঞ্জ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ মাজহারুল ভাই, আপনার জায়গাটা একেবারে পরিষ্কার। অনেকক্ষণ থেকে একদম বাম পাশে, জি আপনি অনেকক্ষণ, জি 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 আমরা মাজহারুল কাকার কাছে আমার প্রশ্ন এটাই, আপনি যেদিন 24 আন্দোলনে আপনাকে দেখে যদি আমরা আন্দোলনে এসেছিলাম সে বিশ্বাসটা আর নির্বাচনের পর আপনি দানিশের প্রতীক নিয়ে আসার পর নির্বাচন সংসদ যাওয়ার পর সেই বিশ্বাসটা নিয়ে আমাদের কিশোরগঞ্জের জনসাধারণ মানুষের জন্য আপনার কি কোণে থাকবে, স্বপ্নে কিশোরগঞ্জ গড়তে আপনার? আজকে যে জুলাই আগস্টের আন্দোলন মূলত আমরা প্রথম শুরু করিনি, এটা বললে ভুল হবে। শুরু করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওরাই স্টার্ট করেছে। আমরা কিন্তু পরে নেমেছি তাদেরকে, আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি। বিশেষ করে যখন যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এদের উপরে হামলা করলো তখন আমরা কয়েকদিন পরে নেমেছি, আমরা তাদের সাপোর্টে কাজ করেছি। তো আমার দুঃখ হয় যে বাংলাদেশের জন্য হাজার ছাত্রদল তার জীবন দিছে, সেই বাংলাদেশ কিন্তু হয় নাই। এটা দুঃখজনক। লুটপাটের জন্য, অবৈধ অর্থ উপার্জনের জন্য, দুর্নীতির জন্য, চাঁদাবাজির জন্য এই ছাত্রতা জীবন দেয় নাই। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি,
আমি কথা দিচ্ছি, যদি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হয়, যে সরকার এই গঠন করুক, আমি মাজারুল ইসলাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক অথবা একজন সাধারণ নাগরিক হিসাবে একটি সুন্দর কিশোর গড়ার যদি উদ্যোগ নেয়, যারা দল ক্ষমতা আসে, আমি সেই দলকে সার্বিকভাবে সহায়তা করব। লুটেরাদের স্থান কিশোরগঞ্জে হবে না, চাঁদাবাজদের স্থান কিশোরগঞ্জে হবে না। কিশোরগঞ্জ একটি সুন্দর কিশোরগঞ্জ হবে। আমি দেখেছি কারা আহত হয়েছে, কারা রাজপথে ছিল, কারা অগ্রভাগে ছিল, কারা শাহাদত বরণ করেছে, আমি দেখেছি। অবশ্যই আমি তাদেরকে মূল্যায়ন করব, তাদের যথাযথ মূল্যায়ন আমি করবো ইনশাল্লাহ। আমরা একটা সুন্দর কিশোরগঞ্জ করতে চাই, সেই জন্য সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ সবাইকে। জি, পরবর্তী প্রশ্ন। জি, সামনে একদম আমার সামনে আছেন আরেকজন তরুণ। প্রশ্নটি হচ্ছে জামাতের প্রার্থীর কাছে, ওনার মুসাদ্দেক আলী ভুইয়া ভাইয়ের কাছে প্রশ্নটি, যে আমরা তো আসলে কেউ সমালোচনা পছন্দ করি না, তো আপনারা ওনার কাছে আমার যে প্রশ্নটি, যে ওনার কাছে আমরা যারা সমালোচক আছি ওরা কতটা নিরাপদ, এটা হচ্ছে একটা বিষয়। আর এই পর্যন্ত কিশোরগঞ্জে অনেক দুর্যোগ গেছে, অনেক প্রতিকূলতা গেছে, যেমন করোনার মতো, করোনাকালীন সময়েও আমরা অনেক এই সহযোগিতা করছি মানুষের। জামাত কি ভূমিকা রাখছে কিশোরগঞ্জ কি ভূমিকা রাখছে এই পর্যন্ত, এই প্রশ্নগুলো আমার মুসাদ্দেক আলী ভুইয়া। আবু হানিফ, একটু আপনার মাইক্রোফোনটি, এবং এই আন্দোলনে তাদের কি ভূমিকা রাখছে। এক নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি। সমালোচনা, যে কোনো সমালোচনাকে আমরা নিয়ামত মনে করি, আমরা মাথা পেতে এটাকে গ্রহণ করি। সমালোচনা যেখানে থাকবে সেখানে সঠিক পথে চলার প্রয়াস থাকবে। সমালোচনা যার নাই, যাকে সমালোচনা করবে না, আর সমালোচনাকে গ্রহণ করার মতন যদি মানসিকতা না থাকে, সে কোনোদিন, এই দল কোনোদিন নেতৃত্ব দিতে পারবে না। কাজে সমালোচনা, এটা আমাদের ভাষায় বলা হয় মুহাসাবা হলো সঠিক পথে চলার একটা সুন্দর রাস্তা। এই সুন্দর রাস্তা আমরা প্র্যাকটিস করি, আমরা সমালোচনাকে আমরা ধারণ করি, এবং যে বিষয়ে সমালোচনা করা হয় সেই বিষয় পর্যালোচনা করে আমরা সেভাবে চলার চেষ্টা করি। 2 নম্বর হলো যে করোনার সময় আমাদের কি ভূমিকা ছিল। হ্যাঁ, করোনার সময় যে সমস্ত ছাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য, তাদেরকে নিরাপত্তার জন্য, তাদের চিকিৎসার জন্য আমরা বরাবরই কাজ করেছি। বাংলাদেশ জামাত ইসলামীর 5 দফা কাজ করে। 5 দফার মধ্যে অন্যতম দফাই হলো সামাজিক কাজ। এই সামাজিক কাজের একটা অংশ ছিল এই করোনার সময় রোগীদের খেদমত করা এবং তাদেরকে পুনর্বাসন করা এবং তাদেরকে সেবা শুশ্রূষা করা, এবং আমরা এটা করেছি। এরপরের যে প্রশ্ন ছিল যে আমরা কি আছে, এই দুটি প্রশ্ন ছিল। আন্দোলনের সময় আপনাদের ভূমিকা নিয়ে, আন্দোলনের সময় আমি শুধু আজকে কিশোরগঞ্জের আন্দোলনের কথা বলবো না, সারা বাংলাদেশের আন্দোলন। আচ্ছা, কিশোরগঞ্জের আন্দোলনে আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন, এখানে ছাত্র নেতৃবৃন্দ, শিবির এবং জামাত, তারপরে আমাদের চাষী কল্যাণ সমিতি, তারপরে আমাদের শ্রমিক সংগঠন, আমাদের সবাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মাঠে ছিল এবং মাঠে থেকে তারা কাজ করেছে। আচ্ছা, আমরা একটু ডান পাশে এই 3 জন তরুণের, জি আপনি কোশ্চেনটি করুন, ডান পাশে। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, যদি এনসিপি থেকে উনি মনোনয়ন পাওয়ার পর নির্বাচিত হন, তাহলে তার সাথে কি জনগণের দূরত্ব থাকবে, না তিনি জনগণের হয়ে কাজ করবেন? প্রথম প্রশ্ন এটা। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি ক্ষমতায় যায়, তাহলে সাধারণ শিক্ষার্থীর জন্য তারা কি করবে এবং ইকরাম হোসেন কি করবেন? ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন আমাদের যেই জাতীয় নাগরিক পার্টির যে প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, একজন হেভিয়েট উপদেষ্টা ছিলেন। তিনি উপদেষ্টা যখন ছিলেন তখনও উনি সহজলভ্য ছিলেন আমাদের জন্য এবং আপামর এই দেশের জনসাধারণের জন্য। পরবর্তীতে উনি উপদেষ্টা যখন পদত্যাগ করেছেন, এখনো উনি সাধারণ মানুষের জন্য সহজলভ্য। আমরা যদি তরুণ এবং তারুণ্যকে, সাধারণ মানুষ যেভাবে এই জুলাই গণ অভ্যুত্থানে আস্থা রেখেছিলেন এবং সেই আস্থার প্রতিদান হিসেবে আমরা যে গণ অভ্যুত্থান সফল করেছি,
আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, আগামী দিনেও আমরা এই সাধারণ মানুষের জন্য সহজলভ্য থাকবো, সাধারণ মানুষের পাশে সবসময় আমরা এভাবেই কাছে থাকবো। জি, ধন্যবাদ। আমার মনে হয় উত্তরটি পেয়েছেন মাঝ বরাবর। জি, আপনি মুরব্বী। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া স্যারকে প্রশ্ন করতে চাই, আপনি যে কিশোরগঞ্জ নদীকে সুন্দর করতে চাচ্ছেন, এটা আপনার এলাকার বাইরেও থাকবে, এই বিষয়ে আপনার নির্বাচিত হওয়ার পর কি ভূমিকা থাকবে? আর ছাত্র সমাজের কিশোর গ্যাংয়ের কথা আসছে, ছাত্রদের চারিত্রিক সংশোধনের আপনাদের কি পরিকল্পনা আছে সেটা আমি জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই একেবারে পিন পয়েন্ট কোশ্চেন করেছেন, কেননা নদী তো একটি আপনার অঞ্চলে এসে থেমে গেছে বা এটুকুতেই নদী তা নয়, আপনার অঞ্চলের বাইরেও নদীর যে উৎপত্তি স্থল বা যেখানে আপনার ভাটি আছে সেই জায়গাতে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ধন্যবাদ প্রশ্নকারীকে। আমরা যারা এখানে আছি, নবীন এবং প্রবীণ, সবাই জানি এই যে এই নদীর উপরে আমরা বসে আছি, এই নরসুন্দা ছিল এক সময় কিশোরগঞ্জের একটা খরস্রোতা নদী। এই নদী দিয়ে স্টিমার চলতো, বাপদাদারা গল্প করছে যেখানে স্টিমার চলতো, 12 মাস এই নদী নাব্য ছিল। এই যে যানজটের কথা প্রথমে আলোচনা হয়েছে, আজকে যদি সত্যিকারভাবে এই নরসুন্দা নদী থাকতো তাহলে এই নদীর পাড়ের এই কিশোরগঞ্জ শহর যানজট হতো না। আমার প্রথম প্রয়াস হবে, আমি আমার নির্বাচনী ভাবনার মধ্যে বলেছি, এই নরসুন্দা নদী, আজকে এই নদীকে খালে পরিণত করা হয়েছে, শুধু খালেই না, আজকে নদীকে দখল করে নেওয়া হয়েছে। এই নদীকে দখলমুক্ত করা হবে, এই খালকে আবার পুনরায় খরস্রোতা নদীতে, পূর্ণ নদীতে পরিণত করা হবে এবং নদীর উৎসস্থল ব্রহ্মপুত্র থেকে আরম্ভ করে সেই পূর্ব দিকের যে নদী আছে চামড়া বন্দর, এই নদী ওই পর্যন্ত এটাকে সংযোগ করে 12 মাস যাতে নাব্য থাকে এই ব্যবস্থা করা হবে এবং এই নদীর উপর দিয়ে যাতে যাতায়াতের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করা হবে। এতে নদীও পুনরুদ্ধার হবে, 12 মাস নাব্য থাকবে, মানুষ এবং মালপত্র সুলভ মূল্যে এখানে পরিবহন করতে পারবে। এবং আমার মনে হয় এটা বোঝা গেছে শিক্ষার্থীদের চারিত্রিক উন্নয়ন। আমি তো আগেই বলেছি শিক্ষার্থীদের চরিত্র হরণ করেছে কারা? এই মাদককারীরা। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে শুধু আজকে কিশোরগঞ্জ নয়, আপনারা দেখেছেন ইতিমধ্যেই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে হলে কি ছিল? মাদকের আরখানা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল মাদকের ক্যান্টনমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই সোহরাওয়ার্দী উদ্যান ছিল মাদকের ক্যান্টনমেন্ট। এই ডাকসু নির্বাচনে শিবির এখানে ফুল প্যানেল পাশ করার পর 1 মাসের মধ্যে এই মাদক মুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যেহেতু 1 মাসের মধ্যে মাদক মুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কাজে মনে রাখবেন শুধু কিশোরগঞ্জ নয়, গোটা বাংলাদেশ থেকে মাদক দূর হবে ইনশাল্লাহ। এবং আমার ছাত্ররা অত্যন্ত সুন্দরভাবে, তাদের হাতে বই থাকবে, তাদের চরিত্র গঠনের মতন শিক্ষা থাকবে, কর্মমুখী শিক্ষা থাকবে, কাজে তাদের চরিত্র হনন হওয়ার এবং বিপদগামী হওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। তারা কর্মমুখী হবে এবং তাদেরকে সুন্দরভাবে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। জি, আপনার কাছে আমাদের প্রশ্ন নেওয়া আসলে শেষ। আমার খুবই ভালো লাগতো যদি আপনাদের সবার প্রশ্ন আমি নিতে পারতাম, তাহলে আমি খুবই আনন্দিত হতাম। আপনাদের চাইতে আমার ভালো লাগছে প্রশ্নগুলো শুনতে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তবে আমাদের সূর্য পড়ে যাচ্ছে, আপনাদের নামাজের সময় শেষের দিকে, আমাদের হাতে একেবারেই সময়। আমি অত্যন্ত দুঃখিত, আমার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আপনার কাছে প্রশ্ন। সেটি 6টি আসন আছে কিশোরগঞ্জে, এবং আমি একটি মন্তব্য করে নিই, সেটি হচ্ছে আমি অসম্ভব ভালো লাগলো কিশোরগঞ্জে আপনাদের 4টি দলের প্রার্থী এসেছেন, 4টি দলের বিভিন্ন সমর্থনের যারা এসেছেন বা সাধারণ মানুষ এসেছেন, তারা প্রত্যেকে এত সৌহার্দ্যপূর্ণ, মতাদর্শের ভিন্নতা থাকলেও আপনাদের ভিতরে সম্প্রীতি দেখে আমরা আসলে মুগ্ধ। আপনারা 6টি আসনের ভেতরে কয়টি আসনে জিতবেন বলে আত্মবিশ্বাস রাখেন? এটা জনগণের উপরে ছেড়ে দিচ্ছে। জনগণ যদি আমাদেরকে চায় তাহলে আমরা 6টি আসনে নির্বাচিত হব, আর জনগণ যদি না চায় 1টি আসনও নির্বাচিত হব না। আত্মবিশ্বাস কয়টি আছে? আত্মবিশ্বাস তো আছে, যেহেতু আমরা ভালো কথা বলছি, যেহেতু আমরা 4টি বিশ্ববিদ্যালয়, ইনশাল্লাহ মেধাবী এবং তরুণ ছাত্ররা, তরুণ প্রজন্ম আমাদেরকে রায় দিয়েছে। একটা প্রচলন আছে, একটা কথা আছে, ডাকসু যার পার্লামেন্ট তার। যেহেতু ডাকসু হয়েছে ইসলামী ছাত্র শিবিরের, কাজে পার্লামেন্ট হবে ইসলামের। আমরা একটু যদি বিএনপির প্রার্থী যিনি আছেন তাদের কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই মাজার ভাই, সেটি হচ্ছে যে একই প্রশ্ন, যে
আপনার কাছে কি মনে হয় যে আসলে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেই জয় পেয়েছে শিবির, সেটি তিনি বলছিলেন যে জাতীয় রাজনীতিতে আসলে আসবে, তবে আপনি আসলে কি দুটিকে এক করে দেখেন কিনা, বা আপনাদের এই 6টি আসনের মধ্যে আপনারা কয়টি জিতবেন বলে আপনারা আশা করেন? এটা আমার কাছে মনে হয় না যে এই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় রাজনীতিতে খুব বেশি প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। কারণ ইতিহাস, কিশোরগঞ্জের ইতিহাসটা দেখেন, আপনার ৭৯ নির্বাচন বিএনপি সংখ্যাগরিষ্ঠ ছিল, ৯১ নির্বাচনে ৬০টি আসন ছিল, তার মধ্যে 5টি বিএনপি পেয়েছে। আপনার ৯৬ নির্বাচনে বিএনপি, তখন জামাত ইসলাম কিশোরগঞ্জে কিন্তু কোনো আসন পায় নাই কখনো, বিএনপি 2টা ছিল 5টা, 2001-এ বিএনপি পেয়েছে 5টা, আওয়ামী লীগ 2টা, 2008-এ এসে একটা পরিবর্তন, তখন তো নির্বাচনটা ভিন্ন হয়েছে। কিশোরগঞ্জে কিন্তু মূলত জামাত ইসলামের এই রাজনৈতিক অবস্থা কিংবা সাংগঠনিক অবস্থাটা সেই পর্যায়ে যায় না এখনো। ভোটের তার সাংগঠনিক অবস্থাটা ভালো, আমি জামাত ইসলাম একটা সুশৃঙ্খল সংগঠন, আদর্শিক সংগঠন, তবে ভোটের ক্ষেত্রে তারা এত দূর আগাইতে পারে নাই, ভোটের বাজারে তারা আগাইতে পারে নাই। ছাত্র সংসদ নির্বাচনটা আর জাতীয় রাজনীতি একটা এক জিনিস না। তা আমার মনে হয় এই আমি বাস্তবতা 6টা আসনে জামাত ইসলাম তো একটা আসন পাইতে পারে আমার হিসাবে। আপনারা কটি পাবেন? আমরা আশা করি 5টা তো পাবোই। আমি 6টি আসনের মধ্যে 5টি বিএনপি পাবে বলে আপনি আশা রাখছেন? আশা করি জামাত ইসলাম একটি পাইতে পারে। আচ্ছা, আমরা একটু এনসিপির কাছে যেতে চাই। এনসিপি, একই প্রশ্ন আপনাদের জন্য। আপনারা অপেক্ষাকৃত তরুণ দল, আপনারা আসলে 6টি আসনের মধ্যে কয়টি পাবেন বলে আস্থা রাখেন? ছাত্র জনতা বা সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী যারা প্রার্থী দিতে পারবে তারাই এগিয়ে থাকবে। সেই জায়গায় আমরা যেটা লক্ষ্য করছি, বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তরুণদের থেকে অনেকটা পিছিয়ে। কোনো দল প্রার্থী বাছাই করছে যারা এই 17 বছরে দল বা জনগণের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, এমন প্রার্থী বাছাই করেছেন। কোনো আসনে রাজনৈতিক দলগুলি প্রার্থী বাছাই করেছেন জোটের, মানে দলের হেভিয়েট প্রার্থী থাকার পরেও জোটের অজনপ্রিয় প্রার্থী বাছাই করেছেন। সেই জায়গা থেকেও তরুণদের যে চয়েস, তরুণদের যে আশা প্রত্যাশা, সেই জায়গা থেকে আমি মনে করি তরুণরা যে জুলাই গণ অভ্যুত্থান বিরোধী, এই জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষের ব্যক্তিকেও বিভিন্ন দল মনোনয়ন দিয়েছে। সেই জায়গাটাকে কাজে লাগাই তরুণ এবং জাতীয় নাগরিক পার্টি এখানে একটি অভাবনীয়, একটি অবিস্মরণীয় ফলাফল করবে। সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা রাখি যে 3 থেকে 4টি আসনে, যে আসনগুলিতে বিতর্কিত প্রার্থী রয়েছে, সেই জায়গা থেকে তরুণ এবং তারুণ্য জুলাই গণ অভ্যুত্থানের শক্তিকেই সাধারণ মানুষ বেছে নেবে। জি, ধন্যবাদ। তার মানে আপনি বলছেন 6টির মধ্যে 3 থেকে 4টি আসন আপনারা পাবেন। আমার শেষ প্রশ্ন আমার বাম পাশে যিনি আছেন গণ অধিকার পরিষদের, সেটি হচ্ছে গণ অধিকার পরিষদের কয়টি আসন আসলে আপনারা পাবেন 6টি আসনে? জি, ধন্যবাদ। আমি যে বিষয়টি বলতে চাই, আমি দুটি উদাহরণ দিব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ একটি তরুণদের রাজনৈতিক দল। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিএনপি সহ আমরা একসাথে যুগপৎ আন্দোলন করেছি এবং জুলাই গণ অভ্যুত্থানেও ছিলাম। সেই জায়গা থেকে আমরা তুলনামূলক নবীন দল। আমি যে বিষয়টি বলতে চাই, আপনারা জানেন যে এই অঞ্চলে মূলত মুসলিম লীগের জন্ম হয়েছিল, কিন্তু এই সময়ের প্রেক্ষাপট এবং জনগণের চাহিদা পূরণ করতে না পারার কারণে মুসলিম লীগ কিন্তু এই বাংলাদেশে প্রায় বিলুপ্ত। একই সাথে আরেকটি বিষয় বলতে চাই, আপনারা যদি দেখেন যে 96 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তৎকালীন বিএনপি যিনি মহাসচিব ছিল জামালপুরে, তিনি কিন্তু একজন তুলনামূলক অল্প পরিচিত একজন আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরেছিল। সুতরাং এই দুইটি এক্সাম্পল দেওয়ার মূল কারণ হচ্ছে, দল বড় হলে কিংবা পূর্ণ দল হলেই যে জিতবে বিষয়টা এরকম না। আমরা গণ অধিকার পরিষদ তরুণদের ভাবনাকে ধারণ করি, তরুণদেরকে লালন করি এবং তরুণদেরকে সাথে নিয়ে আমরা তারুণ্য নির্বাহী রাজনৈতিক দল 18 সালের কোন সংস্থা আন্দোলনের মধ্যে দিয়ে যাত্রা শুরু এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা ছিলাম এবং সবশেষ জুলাই গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা আশা করি এই জুলাই গণ অভ্যুত্থানের মানুষ যে কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানটি সংগঠিত করেছে, সেই জায়গাতে গণ অধিকার পরিষদ ধারণ করে। সুতরাং জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় এবং ভোট যদি নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়, তাহলে গণ অধিকার পরিষদ ইনশাল্লাহ 6টি আসনে জিতবে বলে আশা করি। আমার মনে হয় আমাদের সম্পূর্ণ সময়টা
সম্পূর্ণ আমরা বুঝতে পেরেছি। আমাদের যারা 4 জন অতিথি ছিলেন, আমি চাইলে সবচেয়ে ভালো হতো যদি এখানে সবাইকে একটু বসার ব্যবস্থা করে দিতে পারতাম, 1-to-1 কোয়েশ্চেন যদি আপনাদেরকে আমরা করে দিতে পারতাম, আমারও ভালো লাগতো, আপনারাও নিঃসন্দেহে সন্তুষ্ট থাকতেন। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে বসবেন। আমার যে 4 জন অতিথি তারা প্রত্যেকেই বলেছেন তাদের প্রত্যাশার কথা, সুষ্ঠুভাবে ভোট নির্বাচন যেটি অনুষ্ঠিত হোক এবং আপনাদের কিশোরগঞ্জের দীর্ঘদিনের যে বঞ্চনার গল্প সেটির নিঃসন্দেহে সমাপ্তি আসবে এবং উন্নত কিশোরগঞ্জ আগামীর যারাই ভোটে জিতে আসবেন প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং আপনাদের তরুণ সমাজ এবং প্রবীণ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই কিশোরগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখবেন। ধন্যবাদ কিশোরগঞ্জ, ধন্যবাদ সবাইকে।